ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে বর্বর দখলদার ইসরায়েল। একই সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে যুদ্ধবাজ নেতানিয়াহুর দখলদার বাহিনী। এতে সেখানকার পরিস্থিতি দম বন্ধকর হয়ে পড়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত 12 ঘন্টায় ইসরায়েলি বাহিনী খান ইউনিস এলাকা লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। সেখানে অন্তত 19 জন নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। ইসরায়েলি সেনারা খান ইউনিসের কয়েকটি আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলাও চালিয়েছে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, যারা সেখান থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন। ধ্বংসস্তূপে মানুষ আটকা থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অপরদিকে সব মিলিয়ে গত 24 ঘন্টায় অবরুদ্ধ এ উপত্যকায় 46 জন নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সাক্ষাৎ করতে যাচ্ছেন। সোমবার হোয়াইট হাউসে তারা সাক্ষাৎ করবেন বলে শনিবার ইসরায়েলি ও হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন। এই সফরে তারা সম্প্রতি ঘোষিত ব্যাপক শুল্ক নীতি নিয়ে আলোচনা করবেন। খবর টাইমস অব ইসরায়েলের। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটি নেতানিয়াহুর চতুর্থ ও ট্রাম্পের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। এই সফরে নেতানিয়াহু প্রথম বিদেশি নেতা হিসেবে নতুন শুল্ক নীতির উপর ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। ট্রাম্পের নীতির আওতায় ইসরায়েলি পণ্যের উপর 17% শুল্ক আরোপ করা হয়েছে। শনিবার রাতে নেতানিয়াহু নিজেও সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তার কার্যালয় জানায়, দুই নেতা জিম্মিদের মুক্তির জন্য চুক্তিতে পৌঁছানো, ইসরায়েল তুরস্ক সম্পর্ক, ইরানি হুমকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর বিষয় নিয়েও আলোচনা করবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত ও উষ্ণ সম্পর্ককে মূল্যায়ন করেন এবং তাকে ধন্যবাদ জানান যে তিনি বৈশ্বিক শুল্ক আরোপের পর প্রথম নেতা হিসেবে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করছেন। যেমন তিনি হোয়াইট হাউসে যোগদানের পরও প্রথম বিদেশি নেতা হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে নেতানিয়াহু সম্ভবত মঙ্গলবার সকালে ওয়াশিংটন থেকে ইসরায়েলে ফিরবেন বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়। বর্বর দখলদার ইসরায়েলের বুকে কাঁপন ধরাতে যাচ্ছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের তুরস্ক। সিরিয়ার টিয়াস বিমান ঘাঁটি T4 দখলে নেওয়ার জন্য সর্বশক্তি নিয়ে কাজ শুরু করে দিয়েছে তুরস্ক। নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিসার এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা সামগ্রী মোতায়েন করতে যাচ্ছে দেশটি। একটি সূত্র জানিয়েছে, সেখানে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র মোতায়েন করার সম্ভাবনা রয়েছে। এছাড়া তুরস্ক T4 বিমান ঘাঁটিতে যে রাডার সিস্টেম মোতায়েন করবে তার রেঞ্জ 600 কিলোমিটার, অর্থাৎ ইসরায়েলের রাজধানী থেকে সম্ভাব্য শত্রু এসেট ফ্লাই করার সঙ্গে সঙ্গে তুর্কি বাহিনী সেটা ট্র্যাকিং করতে সক্ষম হবে। এর ফলে সমগ্র ইসরায়েলের আকাশসীমা তুরস্কের নজরদারিতে থাকবে, আর এতেই ইসরায়েলের কাঁপন শুরু হয়ে গেছে। এক মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক সিরিয়ার হোমস প্রদেশে অবস্থিত টিয়াস বিমান ঘাঁটি T4 পালমিরা সামরিক বিমানবন্দরে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। সম্প্রতি এই স্থাপনাগুলোতে একাধিকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একাধিক সূত্র জানিয়েছে, তুরস্ক ওই এলাকার হিসার ও হিসার ইউ এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন করতে চায়। সম্ভব হলে দীর্ঘপাল্লার SIPER সিস্টেমও মোতায়েন করবে দেশটি। এছাড়া মস্কোর অনুমতি সাপেক্ষে রাশিয়ান তৈরি S-400 সিস্টেমও মোতায়েনের কথাও বিবেচনা করছে তুর্কি সরকার। এত সব পদক্ষেপের উদ্দেশ্য হল ইসরায়েলি বিমান হামলা প্রতিরোধ ও ইসলামিক স্টেটের তৎপরতা দমন। এছাড়া সিরিয়ায় ইরান ও রাশিয়ার ক্রমহ্রাসমান উপস্থিতির মাঝে তুর্কি প্রভাব প্রতিষ্ঠা। এই উদ্দেশ্যে একটি তুর্কি সামরিক প্রতিনিধি দল ইতিমধ্যেই ইদবিলে তুরস্ক নিয়ন্ত্রিত ঘাঁটি থেকে T4 বিমান ঘাঁটিতে গিয়ে সরজমিনে পরিদর্শন করেছে। অবশ্য এখন পর্যন্ত সেখানে কোনো যান বা সৈন্য মোতায়েন করা হয়নি। এছাড়াও আলেপ্পো প্রদেশের আজাজ শহরের দক্ষিণে 6 কিলোমিটার দূরে অবস্থিত মেনাঘ সামরিক বিমান ঘাঁটিতে একটি নতুন ঘাঁটি নির্মাণ শুরু করেছে তুরস্ক। সূত্র অনুযায়ী এখানে সাজোয়াজান, লজিস্টিক্স সামগ্রী এবং নির্মাণ উপকরণ মোতায়েন করা হয়েছে। এর ফলে এ ঘাঁটিটি উত্তর আলেপ্পোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে।
টি-4 বিমান ঘাঁটিটি মূলত হোমস প্রদেশের টিয়াজ গ্রাম থেকে 60 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি সিরিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি। 2016 সালে ইসলামিক স্টেটস যখন পালমিরা দখল করে নেয়, তখন তারা এই ঘাঁটিতে হামলা চালিয়ে 4টি সিরিয়ান যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করে। 2018 সালে ইসরায়েলি বাহিনী একাধিকবার এই ঘাঁটিতে হামলা চালায় এবং নিয়ন্ত্রণ টাওয়ার ও ড্রোন সংরক্ষণ হ্যাঙ্গার ধ্বংস করে দেয়। পরে এটি ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের পক্ষ থেকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার একটি প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। 2021 সালের 8 অক্টোবর আবারও ইসরায়েলি বাহিনী এখানে বিমান হামলা চালায়। এতে 6 জন সিরিয়ান সৈন্য আহত হয়। 2024 সালের ডিসেম্বরে মার্কিন সমর্থিত সিরিয়ান ফ্রি আর্মি ঘাঁটিটি দখল করে। ইসরায়েলের আশঙ্কা, সিরিয়ার সরকার যদি তুরস্ককে তাদের ভূখণ্ডে ঘাঁটি স্থাপনের অনুমতি দেয়, তাহলে ইসরায়েলের অপারেশনাল ফ্রিডম বা আক্রমণ চালানোর স্বাধীনতাকে ব্যাহত করবে। নেতানিয়াহু সরকারের এই উদ্বেগ সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে। এরই জেরে ইসরায়েল গত 2 সপ্তাহে সিরিয়ার টি-4 সহ একাধিক গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই হামলায় রানওয়েতে গর্ত তৈরি হয়েছে। এর ফলে সেখানে ভারী পরিবহন বিমান অবতরণে বাধা সৃষ্টি হতে পারে। ইসরায়েলের এই হামলাগুলো সম্ভবত শেষ নয়। ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে তার নিরাপত্তা কৌশল আরও রক্ষণাত্মক ও আগ্রাসী করে তুলেছে। তবে টি-4 বিমান ঘাঁটিতে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হলে তা ইসরায়েলি নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ হতে পারে। বর্বর ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা, চারদিকে নিঃসঙ্গতা, হাহাকার, মৃত্যুর মিছিল চলছেই। খাদ্য পানির সংকটে দিশেহারা ফিলিস্তিনিরা। গাজা যুদ্ধে চরম মূল্য দিচ্ছে শিশুরাও। অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তারাও। মাথার ওপর ছাদ নেই, বাবা মাকে হারিয়ে ধ্বংসস্তূপেই অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে শিশুরা। বর্বর দখলদার ইসরায়েল বাহিনী গত 24 ঘন্টায় মুহুর্মুহু নারকীয় হামলা চালিয়ে ফিলিস্তিনকে ধ্বংসস্তূপের আরও দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এতে 27 ফিলিস্তিনি নিহত হয়েছেন ও আহত অনেককেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি। সে সঙ্গে ইসরায়েলি বাহিনী পশ্চিম রাফায় আবাসিক ভবনও গুড়িয়ে দিচ্ছে। রবিবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, শনিবার গাজা উপত্যকায় একাধিক ইসরায়েলি হামলায় কমপক্ষে 27 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী শহরের পশ্চিম অংশ রাফায় আবাসিক ভবন ভেঙে ফেলা অব্যাহত রেখেছে। বিশেষ করে তেল আল সুলতান পাড়ায় সব নিঃশেষ করে ফেলেছে নেতানিয়াহু বাহিনী। তারা গত 23 মার্চ থেকে এলাকাটিতে ভয়াবহ সামরিক আক্রমণ চালিয়ে আসছে। সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ এবং রাফার নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে এলাকাটি অবরুদ্ধ করে এ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের ফলে নতুন করে গৃহহীন হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। রাফাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করে শহরটি দখলে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর ডয়চে ভেলের। গাজার দক্ষিণ প্রান্তে মিশর সীমান্তের যুদ্ধবিধ্বস্ত শহর রাফায় যুদ্ধবিরতির পর গত মাসেই কেবল ফিরতে পেরেছিলেন বাসিন্দারা। তবে 2 মাসের মধ্যে ইসরায়েলের বাহিনী আবার অভিযান শুরু করায় রাফা ছাড়তে আবারও বাধ্য হচ্ছেন বাসিন্দারা। চলতি বছরের 19 জানুয়ারি ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের যুদ্ধবিরতি হয়, কিন্তু দখলদার ইসরায়েল চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করে নতুন করে হামলা শুরু করে গাজায়। এছাড়া গাজায় প্রয়োজনীয় মানবিক সাহায্য প্রবেশ করতেও বাধা দেয় তারা। নতুন করে চালানো হামলায় এখন পর্যন্ত প্রায় 1000-এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন আরও 1,15,000-এরও বেশি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ 17 মাস ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বর্বর দখলদার ইসরায়েল। ইসরায়েলের এই বর্বরতা দেখেও এখনো মুসলিম বিশ্ব তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তবে এবার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে বিশ্বের সব মুসলিম এবং মুসলিম প্রধান দেশগুলোর জন্য বিরল ফতোয়া জারি করেছেন খ্যাতিমান বেশ কয়েকজন ইসলামিক ব্যক্তিত্ব। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই শুক্রবার এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়ন IUMS মহাসচিব আলী আল কারদাঘি শুক্রবার মুসলিমদের উদ্দেশ্যে জারি করা ফতোয়ায় বলেন, গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করুন। 15 ধারার এ ফতোয়ায় আলী আর কারদাঘি আরও বলেছেন, গাজা ধ্বংস হওয়ার সময়ও আরব ও ইসলামিক বিশ্বের সরকারের ব্যর্থতা। ইসলামিক আইন অনুযায়ী আমাদের গাজার নির্যাতিত ভাইদের প্রতি বড় অন্যায়। আলী আল কারদাঘি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত স্কলারদের একজন। বিশ্বব্যাপী থাকা 170 কোটি সুন্নি মুসলিমদের মধ্যে তার এ ফতোয়া বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। তিনি ফতোয়ায় আরও বলেছেন, গাজার মুসলমানদের নির্মূলে শত্রুরা যা করছে সেটিকে কোনোভাবেই সমর্থন করা যাবে না। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা যাবে না। সুয়েজ খাল, বাব আল মানদেব, হরমুজ প্রণালী অথবা অন্য কোনো স্থল, সমুদ্র বা আকাশ পথ দিয়ে তাদের অস্ত্র পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ যোগ করেন তিনি। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আকাশ, স্থল এবং সমুদ্রপথে অবরোধ আরোপের নির্দেশনা দিয়েছেন তিনি। তার এই ফতোয়াকে সমর্থন জানিয়েছেন আরও 14 জন ইসলামিক ব্যক্তিত্ব। তারা বলেছেন, যেসব মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি আছে সেগুলো যেন পুনর্বিবেচনা বা পর্যালোচনা করা হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি হয়ে যেন তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করতে বাধ্য হন।